আসসালামু আলাইকুম। একটা কথা, একটা নিউজ বারবার ঘুরপাক খাচ্ছে। আনিসুর রহমান জিকো জার্মান ক্লাব তাকে অফার করেছে বা অফার দিয়েছে, তাকে নেবে কিনা। একটা সময় যখন বাংলাদেশের মিডফিল্ড ছিল না, যখন ভালো ডিফেন্স ছিল না, ভালো কোনো স্ট্রাইকার ছিল না, সেই সময়টা কিন্তু আনিসুর রহমান জিকোর ওপর ভরসা ছিল। সে কিন্তু এশিয়ার মধ্যে সেরা গোলকিপার এবং বাজ পাখি আমরা নাম দিয়েছি। এই টুর্নামেন্ট সেরাও কিন্তু হয়েছিল সে সময় গোলকিপারের দিক থেকে। তো সেই মানুষটাকে আমরা হারালাম 2 বছরে, তাকে খোঁজও নিলাম না। প্রশ্ন হচ্ছে, এই যে এখন যে হামজা চৌধুরী আসছে এবং সুমিত আসছে এবং ফাহমিদুল আসছে, টোটালি এই বাংলাদেশ কিন্তু জিকোর সময় ছিল না। তার সময় কিন্তু মিডফিল্ড বলেন আপনি, বা এত শক্তিশালী বাংলাদেশ তার কিন্তু ছিল না। বাংলাদেশ সে সময় খেলছে ফুটবল দেখছি আজ থেকে কিছুদিন আগে, হাতে গোনা 4টা করে গোল খাইছে, 3টা করে গোল খাইছে, একটু শক্ত দলের সাথে খেলে 2টা করে গোল খাইছে। ইন্ডিয়ার সাথে তো কবে জিতছিল তা ভুলেই গেছি, মনেই ছিল না। এবার তো ড্র করছে, মানে হারিয়ে চলে, সবসময়ের জন্য হারিয়ে চলে ইন্ডিয়ার সাথে, কখনো জিততে পারে না। ড্র করতেও কিন্তু বাংলাদেশের ফাইটে ছিঁড়ে বের হয়ে যায়। তো সেই খারাপ সময়টাতে কিন্তু আনিসুর রহমান জিকো বাংলাদেশের গোলকিপার ছিল, কিন্তু একটা ভরসা ছিল যে না, আমাদের একজন গোলকিপার আছে, বলটা যদি 11 জন প্লেয়ারকে কাইটে কুটে নিয়েও যায়, অন্তত জিকোর কাছে যায় কিছু একটা হেল্প পাবো, কিছু একটা সেভ পাবো। আমি বলছি না মিতুল মার্মা খারাপ, আমি বলিনি, কিন্তু সে খুব ভালো, খারাপ গোলকিপার। মিতুল মার্মা কিন্তু নিজেকে প্রমাণ করেই কিন্তু এই জায়গায় আসছে। সো আপনি কিন্তু তাকে ছোট করে দেখতে পারবেন না। আমি কম্পেয়ার করছি না, আমি বলছি যে সময় জিকো ছিল সে সময় বাংলাদেশ ফুটবলের কন্ডিশন কি ছিল। সে সময় কেউ কথা বলতো না, কেউ একটা প্রচার করতো না। সে সময় মিডিয়াতে কোনো একটা কথা, যে ক্রেজটা শুরু হলো কিন্তু হামজার থেকে। এই কথাগুলো আস্তে আস্তে আবার উপরে চলে আসে। আসলে জার্মানে কোনো ক্লাবে সে চান্স পায়নি, এটা একটা ভুয়া নিউজ, আসলে সম্পূর্ণ ভুয়া নিউজ। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই বাংলাদেশের জিকো যদি থাকতো তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশ একটা বিশাল একটা শক্তিশালী দলে রূপান্তরিত হতো যদি জিকো থাকতো। মিডফিল্ডার যদি আপনি দেখেন, যথেষ্ট যথেষ্ট বেস্ট বলা চলে, এশিয়ার মধ্যে সেরা মিডফিল্ড মোটামুটি বাংলাদেশে কিন্তু বলা চলে হামজা আসার পরে। দ্বিতীয়ত অ্যাটাকিং পজিশনটাই দুর্বল বাংলাদেশ, যে গোল করার মানুষটার অভাব যেটা বাংলাদেশে। সেদিক থেকে ডিফেন্সটাও কিন্তু যে খুব খারাপ, বাংলাদেশের অনেক শক্তিশালী বলা চলে এখন বর্তমানে। তো ডিফেন্স এবং মাঝমাঠ যে আক্রমণ, যে সবকিছু ভেদ করে বলটা যখন গোলকিপার পর্যন্ত যাবে, সেখানেও যদি আপনার বড় একটা খুঁটি থাকে, স্তম্ভ থাকে, তাহলে আর কিছু লাগে না। তাহলে কিন্তু দলের জন্য একটা ফুটবলের 11 জন কাটে নিয়ে গেছে, মানে কি 11 জন ব্যর্থ যখন ফেল, তখন আমার লাস্ট পরীক্ষা আছে হচ্ছে আমাদের বাসপাখি বা মার্টিনেজ বা যে গোলকিপারই থাক না কেন, তার কাছে কিন্তু অগ্নি পরীক্ষা। সে যদি সেভ দিতে পারে তাহলে কিন্তু সে টিমটাকে সেভ দিল। সো তার কাছে সবসময়ের জন্য ফাইনাল পরীক্ষা। তো এখন যে টিমের অবস্থা, যে হার্ড টিম, যে কঠিন টিম, এই খারাপ সময়ে যখন সে ছিল, এখন ভালো সময়ে যদি জিকো থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটাই ভালো হতো, অনেকটা আগায় যেত। বিশেষ করে আজকে দেখলাম ফুটবলের সাকওয়াত সাহেব, উনি কথা বলেছে টাকলার বিষয়ে, টাকলাকে বিদায় করার বিষয়ে, ক্যারাবেরাকে বিদায় করার জন্য আজকে কথা বলেছে এবং 18 কোটি মানুষের স্বপ্ন নিয়ে কথা বলেছে। জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। খুবই দ্রুত জিকোকে ফিরানো, যেহেতু একই অন্যায় করে অন্যরা ফুটবল খেলছে, একই অন্যায় করে অন্যরা এখন জাতীয় টিমে খেলছে, তাহলে তার অপরাধটা কি? তাহলে সে সিন্ডিকেটের শিকার না? এটা তো বোঝা যাচ্ছে নর্মালি। যদি সিন্ডিকেট না থাকতো তাহলে তো সেও দলে আসতো। তার যে পারফরমেন্স খারাপ ছিল তা তো না, যে সে পারফরমেন্সে খারাপ। সে সময় যখন বাদ পড়েছিল সে সময় সে সেরা গোলকিপার ছিল, টুর্নামেন্টের সেরা। তাহলে আপনি কোন হিসেবে তাকে বাদ দেন? তার মানে সে সিন্ডিকেটের শিকার। এটা তো 100% কোচের অবশ্যই এখানে হাত আছে, তো কোচকে অবশ্যই বিদায় করতে হবে। আমি মনে করি এই সুসময়ে যদি জিকোকে আনা যায় বাংলাদেশ দলের জন্য অনেকটাই বেস্ট হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।